এক সপ্তাহের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল, ভোট গ্রহণের সময় বাড়ছে 1 ঘণ্টা। নির্বাচনী দায়িত্বে থাকছেন না বেসরকারি ব্যাংকের কর্মকর্তারা। ধর্মের নামে বিভাজন সৃষ্টি করছে একটি মহল, অভিযোগ ফখরুলের। ষড়যন্ত্র রুখে দেওয়ার একমাত্র পথ গণতন্ত্র, বললেন তারেক। গুমের ঘটনায় সরাসরি নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা, ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। কার্যকর করতেন তারিক সিদ্দিকী সহ অন্য আসামিরা। এবং এসএমই পণ্যের রপ্তানি বাড়াতে নতুন বাজার খোঁজার তাগিদ শিল্প উপদেষ্টার। বিশ্বের অন্যতম কনজিউমার হাবে বাংলাদেশ, আশা বিডা চেয়ারম্যানের। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া জেরিন। এবার বিস্তারিত। এক সপ্তাহের মধ্যে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। গণভোট যুক্ত হওয়ায় এবার ভোট গ্রহণের সময়সীমা 1 ঘণ্টা বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। বিকেলে ইসির 10ম কমিশন সভা পরবর্তী ব্রিফিংয়ে এসব কথা বলেন মোহাম্মদ সানাউল্লাহ। আগে নির্বাচনের রাতেই কেন্দ্রে কেন্দ্রে ভোটের সামগ্রী পৌঁছে যাবে বলেও জানান তিনি। এম.আর. আসাদের রিপোর্ট। গণভোট ও জাতীয় নির্বাচনের তফসিল বিষয়ে আয়োজিত সভায় অংশ নেয় পুরো কমিশন। বৈঠক শেষে ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, ভোটের আগের রাতেই কেন্দ্রে পৌঁছাবে নির্বাচনী সামগ্রী। রাতের ভোটের পুনরাবৃত্তি হওয়ার সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি। আমরা সিদ্ধান্ত নিয়েছি নির্বাচন সামগ্রী আগের মতো আগের রাতেই সকল কেন্দ্রে পৌঁছে যাবে, ব্যালট পেপার সহ। আমাদের যথাযথ সুপারভিশন থাকবে এবং আমরা নজর রাখবো যাতে করে কোনো ধরনের ব্যত্যয় না ঘটে। আগামী 8 দিনের মধ্যে তফসিল ঘোষণার কথা জানিয়ে সানাউল্লাহ বলেন, ঘোষণার পরই আচরণবিধি প্রয়োগে কঠোর হবে কমিশন। এবার 1 ঘণ্টা বাড়ানো হচ্ছে ভোট গ্রহণের সময়। আমরা ভোটের সময় 1 ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, সকালে আধা ঘণ্টা এবং বিকেলে আধা ঘণ্টা। অর্থাৎ এখন ভোট শুরু হবে সকাল 7:30টায় এবং চলবে বিকাল 4:30 পর্যন্ত। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ, 8 তারিখ থেকে 15 তারিখ। প্রথমত হচ্ছে আমরা 48 ঘন্টা সময় দিব রাজনৈতিক দলগুলোকে সবকিছু সরানোর জন্য। তারপরে যদি না সরান, আচরণবিধির আওতায় যা যা করা দরকার তাই করা হবে। আইন মেনে নিবন্ধিত সব রাজনৈতিক দলেরই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকছে বলেও জানান সানাউল্লাহ। স্যার, উপদেষ্টা পরিষদের কোন সদস্য ওই পদে থেকে ইলেকশন করতে পারবেন কি? এটা সময় দেখতে পাবেন, এটা সম্ভবত সম্ভব নয়। এম.আর. আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। দেশে বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, অপতৎপরতা রুখে দেওয়ার একমাত্র পথ গণতন্ত্র প্রতিষ্ঠা করা। তিনি বলেন, যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। কৃষিবিদ ইনস্টিটিউটে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক 7 দিনব্যাপী কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। এ সময় একটি গোষ্ঠী ধর্মের নামে দেশে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। দেশ গড়ার পরিকল্পনা নিয়ে বিএনপির 7 দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনী আয়োজন বসে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে। এতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ইসলাম নিয়ে রাজনীতি এই দেশের মানুষ মেনে নেবে না। যারা ইসলাম বিক্রি করে শুধুমাত্র নিঃস্বার্থ চরিতার্থ প্রকাশ করতে চাচ্ছে, যদি আমরা আল্লাহর রহমতে এই 31 দফার আলোকে আজকে যে 8টি বিষয়ে যে প্রশিক্ষণ হবে, যদি বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ছাত্র সমাজের মাঝে পৌঁছে দিতে পারি, সব মুনাফেকরা বেসে যাবে ইনশাআল্লাহ। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশকে পরিকল্পিতভাবে এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি খাতকে প্রাধান্য দিতে হবে। মাটি, মানুষ এবং দেশের মধ্যেই যার জীবন, তিনি আজ এভারকেয়ারে রাজধানীর একটি হাসপাতালে একটা কঠিন শারীরিক অসুস্থতার মধ্যে তিনি চিকিৎসাধীন রয়েছেন। আমরা সবাই তার জন্য দোয়া করব। একটি গোষ্ঠী ধর্মের নামে বিভাজনের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একটা মহল ধর্মের নামে বাংলাদেশে একটা বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। ধর্মকে দিয়ে রাষ্ট্রকে বিভাজন করা বা সমাজকে বিভাজন করা, এটাতে আমরা বিশ্বাস করি না। বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সাইবার জগতের নেতিবাচক গুজবের সঙ্গে লড়াই করতে না পারলে পরাজিত হতে হবে। আজকে আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম চক্রান্ত হয়, প্রচারণা চলে, অপপ্রচার চলে। 15 বছরের ফ্যাসিস্ট শাসনের পরে আমরা
গণতন্ত্রে ফিরে যাওয়ার এখন একটা সুযোগ সৃষ্টি হয়েছে। খালেদা জিয়ার অসুস্থতা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, বেগম জিয়ার চিকিৎসার বিষয়ে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সারা দেশের মানুষ তার জন্য দোয়া করছে, দল মত নির্বিশেষে। আমরা বিশ্বাস করি আল্লাহর উপরে, আমাদের সেই বিশ্বাস যে আল্লাহ এত মানুষের যে দোয়া প্রার্থনা তাকে সুস্থ করে দেওয়ার জন্য আল্লাহ নিশ্চয়ই তা কবুল করবেন। অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল, এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিত আছে। শারীরিক অবস্থা বিবেচনায় এখনই তাকে লন্ডনে নেওয়া সম্ভব হচ্ছে না। এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও মেডিকেল বোর্ডের অনুমোদন পেলেই তাকে বিদেশে নেওয়া হবে। বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর জানতে এভারকেয়ার হাসপাতালে এখনও উৎসুক জনতার ভিড় রয়েছে। আওয়ামী লীগ আমলে গুমের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি নির্দেশ দিতেন বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জেআইসি সেলে গুম নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ ১৩ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের উপর শুনানি শেষে একথা জানান তিনি। এ মামলায় স্টেট ডিফেন্সের শুনানির জন্য ৯ ডিসেম্বর দিন ধার্য করেন আদালত। এদিকে কুষ্টিয়ায় ৬ হত্যাসহ ৮ অভিযোগে হাসানুল হক ইনুর বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ। কাল পরবর্তী সাক্ষ্য গ্রহণ। কারসাজি করে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে উল্লেখ করে কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এর ফলে কৃষক এবং ভোক্তাদের ক্ষতি হচ্ছে। বিকেলে সচিবালয়ে কৃষি বিষয়ক সার্বিক পরিস্থিতি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন তিনি। পেঁয়াজের দাম বৃদ্ধির পেছনে অসাধু চক্রের হাত রয়েছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, পেঁয়াজের দাম হঠাৎ বৃদ্ধিতে আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এতে কিছুটা দাম কমতে পারে। বাজার নিয়ন্ত্রণ করার জন্য তো আমদানি সিদ্ধান্ত নেওয়া হলো, যেহেতু হয় কি ওইটার দামটা তো দুই জীবনে মানে বাজার, আমার তো দুইজনের দিকে খেয়াল রাখতে হবে, কৃষকের দিকে খেয়াল রাখতে হবে, ভোক্তাদের দিকেও খেয়াল রাখতে হবে। এই ভোক্তাদের দিকে খেয়াল রাখে, বাট এটা আমরা ধরেন যে এই পেঁয়াজের দামটা যদি ৭০-এর মতো থাকে তবে হলো সবার জন্য সুবিধা, ভোক্তার জন্য সুবিধা আর এই কি বলে কৃষকের জন্য সুবিধা। এখন এটা যে বেশি দাম বেড়ে যায় সেই সময় হলো ভোক্তার জন্য অসুবিধা, কৃষকের জন্য সুবিধা। বাট আমার হলো একটা ব্যালেন্স রাখতে হবে, কোন জায়গায় গেলে দুজনের সুবিধাটা পায়। ছড়িয়ে ছিটিয়ে না থেকে নির্দিষ্ট জায়গায় কলকারখানা স্থাপনে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। এসএমই পণ্যের রপ্তানি বাজার বাড়াতে নতুন বাজার খোঁজার তাগিদ দেন তিনি। সকালে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এসএমই পণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা। এ সময় বিরা চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বের ৮ম বৃহৎ কনজিউমার দেশ। আরও জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। আমাদের সৃজনশীলতা, দক্ষতা এবং উদ্ভাবনের বাংলাদেশ চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বসল ১২তম জাতীয় এসএমই পণ্য মেলা, যার উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করে এসএমই ফাউন্ডেশন। মেলার উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। বক্তব্যে শিল্পনগরীর জন্য নির্ধারিত ক্লাস্টারে কলকারখানা স্থাপনের আহ্বান জানান তিনি। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে শিল্প কারখানা স্থাপন না করে নির্ধারিত শিল্প নগরীগুলোতে, যেগুলো বিসিক বা এসএমই বা যেসব ক্লাস্টারগুলো করা হয়েছে, শিল্পের জন্য পার্ক করা হয়েছে, সেগুলোতে আপনারা শিল্প স্থাপন করেন। এতে উদ্যোক্তারা আরো বেশি সুবিধা পাবেন এবং ব্যবসা পরিচালনা সহজ হবে। অনুষ্ঠানে বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ব্যাংক গ্যারান্টির মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা রপ্তানি খাতে যুক্ত হতে পারবেন। এক্ষেত্রে নানামুখী চ্যালেঞ্জের কথাও উল্লেখ করেন তিনি। আমাদের দেশে একটা বড় সমস্যা হচ্ছে বন্ডেড ওয়্যারহাউস করতে হয় রপ্তানি করতে হলে। তো বন্ডেড ওয়্যারহাউস করা আসলে এসএমইদের জন্য খুব কঠিন একটা ব্যাপার হয়ে যায়। তো সেটা সমাধানের জন্য আমরা খুব রিসেন্টলি যে ব্যাংক গ্যারান্টির একটা প্রভিশন চালু করা হয়েছে এনবিআর এর সাথে কাজ করে আমরা এটা করেছি যে আংশিক রপ্তানিকারক যারা, তারা ব্যাংক গ্যারান্টির মাধ্যমে আসলে শুল্কহীন পণ্য আমদানি করে আবার ওটাকে রপ্তানি করতে পারবে। এবারের মেলায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের ৪০০টি স্টল রয়েছে, যেখানে ৬০% নারী উদ্যোক্তা। মেলা চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা।
গণতান্ত্রিক সংস্কার নামে এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন নিয়ে গঠিত হল নতুন রাজনৈতিক জোট। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে নতুন জোটের ঘোষণা দেওয়া হয়। জুলাইয়ের শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকবে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জোটের দলগুলো এই নির্বাচনে একসঙ্গে লড়াই করবে। যারা গণঅভ্যুত্থানের পক্ষে, সংস্কারের পক্ষে শক্তিগুলো আমরা ঐক্যবদ্ধ হচ্ছি। আমরা বাংলাদেশকে পুরাতন রাজনীতির পথে আর ফেরত যেতে দিব না। আমাদের একটা কমিটমেন্ট ছিল 5ই আগস্টের পরের বাংলাদেশ এবং আগের বাংলাদেশ এক হবে না। জুলাই অভ্যুত্থানের ভিত্তিতে বাংলাদেশকে একটা নতুন রাজনৈতিক দিশা দেওয়ার জন্য আমরা প্রাথমিকভাবে 3টা দল আজকে এখানে হাতে হাত মিলিয়ে আপনাদের অনিয়ন্ত্রিত ও যথেচ্ছ ব্যবহারের ফলে কমে গেছে অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR এর গবেষণা প্রতিবেদন সূত্রে জানা যায়, হাসপাতালে চিকিৎসাধীন 41% ICU রোগীর শরীরেই এটি কাজ করছে না। কৃষিতে অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ব্যবহারে এটি খাবারের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করায় এ অবস্থা বলে মনে করছেন গবেষকরা। আর অবস্থা উত্তরণে কঠোর নীতিমালা ও তদারকির পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আরিফ রহমানের ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব ঘটিয়েছে অ্যান্টিবায়োটিক। নিউমোনিয়া থেকে শুরু করে বড় ধরনের অস্ত্রোপচার, সবখানেই এটি জীবন রক্ষাকারী ভূমিকা পালন করে। কিন্তু অনিয়ন্ত্রিত ব্যবহারের ফলে দ্রুত কার্যকারিতা হারাচ্ছে অতি প্রয়োজনীয় এই চিকিৎসা উপকরণটি। বেশিরভাগ মানুষ জ্বর, সর্দি, কাশি বা পেটের সমস্যা হলেই অ্যান্টিবায়োটিক খেয়ে থাকে, যদিও এসব রোগের বেশিরভাগই ভাইরাস জনিত। এর ফলশ্রুতিতে ব্যাকটেরিয়া আরো শক্তিশালী হয়ে ওঠে। যখন আবিষ্কার হয়েছিল আলেকজান্ডার ফ্লেমিং, তখন যেটা বলছিল যে একটা সময় অ্যান্টিবায়োটিকের কারণে মানুষ মারা যাবে, তো এটার একটা নির্দিষ্ট ডোজ আছে যা হয়তো 5 দিন বা 7 দিন খেতে হয়। কিন্তু দেখা যায় যখন অসুখ হয় তখন আসলে অ্যান্টিবায়োটিক আমরা নিজেদের ইচ্ছা মতো এখন নিয়ে নিচ্ছি। ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া যদি কেউ যদি এটা ব্যবহার করে, আমি মনে করি এটা ব্যবহার করা উচিত না। অনেক ওষুধ খাওয়ার পরে তো অনেক রোগ ভালো হয় না। মানবদেহে অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা একদিনেই নষ্ট হয় না। অকারণে এটি সেবন, অতিরিক্ত সেবন এবং অনিয়মিত সেবনের ফলে ধীরে ধীরে এটি কার্যক্ষমতা হারায়। অনেকে চায় আমার ভাই ডাক্তার, আমার চাচা ডাক্তার, আপনি দিবেন না কেন? আইসিইউ এমন একটা জায়গা, ওখানে অ্যান্টিবায়োটিক ছাড়া তো চলে না, ওখানে শুধু অ্যান্টিবায়োটিক চলে। ডাক্তাররা কেন অ্যান্টিবায়োটিক, যে কোনো কারণে অ্যান্টিবায়োটিক দেয় কিনা সেটা আপনি হয়তো কোনো প্রেসক্রিপশন ধরে আপনি এটা দেখতে পারেন। সরকারি একটি তথ্য বলছে, নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র আইসিইউতে চিকিৎসাধীন রোগীদের 41% ক্ষেত্রেই কোনো অ্যান্টিবায়োটিক কাজ করছে না। আর আইসিইউ যে রোগীগুলো, সেগুলো হচ্ছে মরণাপন্ন সব পেশেন্ট, তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা নেই বললেই চলে। সো ওইখানে মাল্টিপল অ্যান্টিবায়োটিক্স একই সাথে একই রোগীর শরীরে ব্যবহার করা হয়, যার কোনো এখানে রেজিস্ট্যান্সটা সবচেয়ে বেশি। আর আইসিইউ বাদে যেখানেই যান আপনি, সেখানে কম বেশি রেজিস্ট্যান্স আছে। কৃষি ও খাদ্যপণ্যে এর অনিয়ন্ত্রিত ব্যবহারও কার্যকারিতা কমে যাওয়ার অন্যতম কারণ বলেও জানান তিনি। আমাদের দেশে যে বিভিন্ন খাত আছে, বিশেষ কৃষি খাত, বিভিন্ন যে প্রাণীজ শিল্প খাত, এসব ক্ষেত্রেও অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে, যার কারণে আলটিমেটলি তো এগুলোর মাধ্যমে আমাদের শরীরে অ্যান্টিবায়োটিক যাচ্ছে। এটা হলো সবচেয়ে বড় কারণ। এখন কারেন্ট কনটেক্সটে বলতে পারেন আমাদের দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হওয়ার বড় কারণ হচ্ছে এটা। অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা ধরে রাখতে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি গ্রহণ না করার পরামর্শ চিকিৎসকদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপি ক্ষমতায় গেলে মোবাইল ফোন আমদানিতে করমুক্ত সুবিধা দেওয়া হবে বলে জানালেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর টেকনোলজি জার্নালিজম আয়োজিত এক গোল টেবিলে এমন আশ্বাস দেন তিনি। আর এই নীতিমালা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সংশ্লিষ্টরা। মনিরুল ইসলামের প্রতিবেদন। সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। বিটিআরসি প্রণীত ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার NEIR নিয়ে জলঘোলা কম হয়নি। আর এই নীতির বাস্তবায়ন হলে দেশের মোবাইল খাত 9 প্রতিষ্ঠানের হাতে জিম্মি হয়ে পড়বে, এমন আশঙ্কা সংশ্লিষ্টদের। অন্যদিকে উৎপাদনে থাকা 17 কোম্পানিও লাভবান হবে। রাজধানীতে সেন্টার ফর টেকনোলজি জার্নালিজমের গোল টেবিলে উঠে আসে এসব তথ্য। আমদানি নির্ভর এই বাজারটিকে কিভাবে স্বয়ংসম্পূর্ণ করা যায়, সেটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। মতামত ছাড়াই এই নীতিমালা ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। তারা বলছেন, সরকারের এমন সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হবে 20 লাখ খুচরা ব্যবসায়ী। কিভাবে আমরা সরকারকে ট্যাক্স দিয়ে আমরা ব্যবসা করব, এটার জন্যই আমাদের মূল বিষয়।
আমাদের যে মোবাইল ইম্পোর্ট করার জন্য এনওসি বিটিআরসি এই জিনিসটাকে খুব জটিল করে রেখেছে। এনওসি সহজ করতে হবে, আমার কোনো জায়গা থেকে যেন আমার এনওসি নিতে না হয়। এই নীতিমালার মাধ্যমে বিটিআরসি চাঁদাবাজির দোকান খুলে বসেছে বলে অভিযোগ করেন মুঠোফোন অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন। বিটিআরসি দিছে চাঁদাবাজি করার, বিটিআরসি কে এখতিয়ার দিল যে এই আপনার ম্যানুফ্যাকচারদেরকে আপনি চাঁদাবাজি করার চিঠি দিবেন? আপনি কোত্থেকেই পাওয়ার পেলেন? এমন নীতিমালা বাস্তবায়নে দেশের অর্থনীতি ও অংশীজনদের স্বার্থ থাকার আহ্বান জানান রাজনৈতিক ব্যক্তিত্বরা। এই নীতি অবশ্যই স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করতে হবে এবং এর রিভাইজ করতে হবে। আমি যে নীতিটা তৈরি করব সেই নীতিটা অবশ্যই জাতীয় অর্থনীতির সমৃদ্ধির জন্য হতে হবে, কোনো পকেট অর্থনীতির জন্য যাওয়া যাবে না। বিগত সরকারের আমলে এ খাতে বিনিয়োগের 67,000 কোটি টাকার হদিস নেই দাবি করে বিএনপি নেতা আমির খসরু বলেন, উৎপাদনের নামে কর রেয়াত নয়, বরং আমদানিকারকদের সুবিধা দেয়া জরুরি। যারা এক্সপোর্ট করবে তাদের তো ট্যাক্স দেওয়ারই দরকার নেই, কোনো প্রয়োজন নেই। এটা তো আমরা বলেছি, যদি আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসে, যেসব সেক্টর এক্সপোর্ট করবে প্রত্যেককে আমরা বন্ডেড ওয়্যারহাউসের সুযোগ দেব, প্রত্যেককে আমরা ব্যাক টু ব্যাক এলসির সুযোগ দেব। সম্ভাবনাময় এ খাতটিকে পোশাক খাতের পর্যায়ে নিতে অংশীজনদের মতামতের ভিত্তিতে নীতিমালা করার তাগিদ দেন সাবেক এই বাণিজ্য মন্ত্রী। আমরা চাই গার্মেন্টসের মতো আরো 10টা সেক্টর উঠে আসুক। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। আসন্ন জাতীয় নির্বাচনে বাহিনীর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের অঙ্গীকার করলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। নির্বাচনের দায়িত্বে 5,000 নৌ সদস্যকে প্রস্তুত করা হয়েছে বলেও জানান তিনি। বাংলাদেশ নেভাল একাডেমিতে নৌবাহিনীর মিডশিপম্যান 2023 ব্যাচের প্রশিক্ষণ শেষে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে তিনি এসব কথা বলেন। নৌবাহিনী প্রধান বলেন, সমুদ্র সম্পদ আহরণ সহ বাংলাদেশের জলসীমায় দেশি বিদেশি জাহাজ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে নৌবাহিনী। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আর একবার। এক সপ্তাহের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল, ভোট গ্রহণের সময় বাড়ছে 1 ঘণ্টা। নির্বাচনী দায়িত্বে থাকছেন না বেসরকারি ব্যাংকের কর্মকর্তারা। ধর্মের নামে বিভাজন সৃষ্টি করছে একটি মহল, অভিযোগ ফখরুলের। ষড়যন্ত্র রুখে দেওয়ার একমাত্র পথ গণতন্ত্র, বললেন তারেক। গুমের ঘটনায় সরাসরি নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা, ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। কার্যকর করতেন তারিক সিদ্দিকী সহ অন্য আসামিরা। এবং এসএমই পণ্যের রপ্তানি বাড়াতে নতুন বাজার খোঁজার তাগিদ শিল্প উপদেষ্টার। বিশ্বের অন্যতম কনজিউমার হবে বাংলাদেশ, আশা বিডা চেয়ারম্যানের। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়, এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।